ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় আব্দুল্লাহ নামের এক গরিব কৃষক বাস করত। আব্দুল্লাহ এই বছর তার প্রিয় ছাগল বিক্রি করে এবং ধার দেনা করে টাকা নিয়ে 1 বিঘা জমিতে সরিষার চাষ করেছে। মাশাআল্লাহ, আব্দুল্লাহর জমির সরিষাও খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তিনি আমাকে এত সুন্দর সরিষার গাছ দান করেছেন। আশা করি এবারে সরিষায় আমি আগের চেয়ে ফলনও বেশ ভালোই পাবো। আব্দুল্লাহ যখন তার সরিষার জমির আইলে দাঁড়িয়ে এসব কথা বলছিল, তখনই রাস্তা দিয়ে ওমর আর মাহাদি স্কুল থেকে বাড়িতে ফিরছিল। আসসালামু আলাইকুম চাচা। একা একা সরিষার জমির দিকে তাকিয়ে কি বলছেন চাচা? ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। মাশাআল্লাহ, সরিষার জমিটা দেখে আমার চোখ দুটো একবার জুড়িয়ে গেল। অনেক ধার দেনা করে এই সরিষার চাষ আমি করেছি। এই সরিষার উপরেই আমার অনেক টাকা ঋণও হয়ে গেছে বাবা। ওহ মাশাআল্লাহ চাচা, আপনার সরিষা তো খুব ভালো হয়েছে, বেশ ভালো ফলনও পাবেন। আপনি চিন্তা করবেন না চাচা, সরিষা বিক্রি করলে আপনার ধার দেনা সব শোধ হয়ে বেশ ভালোই লাভ থাকবে। হ্যাঁ বাবা ওমর, আমিও সেই কথাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম। তা তোমরা কোথায় যাচ্ছ বাবারা? চাচা, স্কুল ছুটি হয়েছে, বাড়ি যাচ্ছিলাম। আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাই আমরা দাঁড়ালাম। ঠিক আছে বাবারা, যাও। আমি এখন বাড়ির দিকেই যাব। সারাদিন ধরে সরিষার জমিতে আগাছাগুলো পরিষ্কার করেছি, খুব ক্ষুধা পেয়েছে। বাড়িতে গিয়ে খাবার খেতে হবে। আচ্ছা ঠিক আছে চাচা, যান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আব্দুল্লাহ, মাহাদি আর ওমর তারা যে যার বাড়িতে চলে গেল। হালিমা, হালিমা। আসসালামু আলাইকুম, আপনি এসেছেন? ওয়ালাইকুম আসসালাম হালিমা, এইমাত্রই এলাম। আপনার তো দুপুরে আসার কথা ছিল, এখন তো বিকেল হয়ে গেছে। এত সময় পর্যন্ত না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে আপনার। আমি আপনাকে বলেছিলাম আপনার জন্য দুপুরে খাবার নিয়ে যাব নাকি, কিন্তু আপনি তো না করে গেছেন। আসলে হালিমা, সরিষার জমিতে খুব আগাছা হয়েছিল। আগাছাগুলো পরিষ্কার করতে করতেই বিকেল হয়ে গিয়েছে। সমস্যা নেই, তুমি তাড়াতাড়ি ভাত রেডি করো, আমি হাত মুখ ধুয়ে খেতে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমি ভাত রেডি করছি। এরপর হালিমা খাবার দাবার রেডি করলো। আব্দুল্লাহ খাবার খেতে চলে এলো। আজকে কি রান্না করেছো হালিমা? তেমন ভালো কিছু রান্না করিনি, আলু ভর্তা আর ডাল রান্না করেছি। আসলে ঘরে তো তেমন বাজার সদাই নেই। মেয়েটা তো আলু ভর্তা আর ডাল দেখে খাবারই খেলো না, রাগ করে ওর বান্ধবীদের সাথে খেলতে চলে গেছে। বলো কি হালিমা, জান্নাতুল খাবার খায়নি? ইস, কি যে কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছি। মেয়েটাকে ভালো মন্দ খেতেও দিতে পারছি না। সরিষা চাষ করতে গিয়েই যত টাকা আমার ঋণ হয়ে গেছে। করিম চাচার দোকানে অনেক টাকা ঋণ। ভালো মন্দ যে কিনে আনবো তাই পারছি না। আগের টাকাও ঠিক পরিশোধ করতে পারছি না। তা সরিষার জমিটা কেমন দেখলেন? এবার ভালো ফলন পাওয়া যাবে তো? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সরিষা গাছ নিজ হাতে দিয়েছেন হালিমা। গাছ দেখে তো মনে হচ্ছে গতবারের চেয়ে এবার বেশ ভালোই ফলন পাবো। শুধু ভালোই ভালোই সরিষাগুলো ঘরে তুলতে পারলেই হয়। চিন্তা করবেন না, নিশ্চয়ই আমরা ভালোভাবে সরিষাগুলো ঘরে তুলতে পারবো ইনশাল্লাহ। এখন খাবার খেয়ে নিন। এরপর আব্দুল্লাহ খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে আব্দুল্লাহ বাইরে যেতে এসে দেখলো তার মেয়ে জান্নাতুল খেলা করে বাড়িতে এসেছে। আসসালামু আলাইকুম বাবা, তুমি এসেছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা জান্নাতুল, তোমার মা বলল তুমি নাকি দুপুরে খাবার খাওনি, না খেয়ে এই বন্ধুদের সঙ্গে খেলতে চলে গিয়েছো। রোজ রোজ আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেতে কি কারো ভালো লাগে বাবা? তোমাকে কতদিন বলেছি বাড়িতে একটু মাছ মাংস নিয়ে এসো, সেটাও কিনা তুমি আনতে চাও না। আমি যে আর এসব দিয়ে খেতে পারছি না বাবা। হালিমা, বাজারে ব্যাগটা একটু দাও তো, একটু বাজার থেকে ঘুরে আসি, দেখি মাছ মাংস কিছু পাই কিনা। কি বলেন আপনি? মাছ মাংস কিনতে বাজারে যাবেন? আপনার কাছে তো কোনো টাকা নেই বললেন। হ্যাঁ হালিমা, করিম চাচাকে বলে দেখি বাকিতে কোনো বাজার নিতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, এই নিন বাজারের ব্যাগ। বাবা, তুমি কিন্তু বাজার থেকে বড় দেখে একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসবে। পাঙ্গাস মাছ আমার খুবই পছন্দ। মাছটাতে তেমন কোনো কাঁটাও নেই, তাছাড়া খেতেও খুব ভালো লাগে। ঠিক আছে মা, চেষ্টা করব তোমার জন্য বড় দেখে একটা পাঙ্গাস মাছ আনার জন্য। তুমি ঘরে যাও, একটু পরেই তো মাগরিবের আজান হবে। আজানের পরপরেই নামাজ পড়ে নিও কেমন? আমি যাচ্ছি মা, তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথা বলে আব্দুল্লাহ বাজারের দিকে রওনা দিল। বাজারে যাওয়ার সময় তার সরিষার জমির কাছে যেতেই সে দেখল শহর থেকে দুজন ছেলে মোটরসাইকেলে করে এসে
তার সরিষার জমিতে ছবি তুলছে আর সরিষার গাছগুলোকে নষ্ট করছে। হায় হায়, এরা করছেটা কি? এই যে বাবারা, কে তোমরা? আমার সরিষা গাছগুলো তোমরা নষ্ট করছো কেন? নষ্ট করছি কোথায় আঙ্কেল? আমরা তো সরিষার জমিতে দাঁড়িয়ে একটু ছবি তুলতাছিলাম, ফেসবুকে আপলোড করব বইলা। এখন তো সরিষার সময়, সরিষা গাছের সাথে ছবি তুলা ফেসবুকে ছাড়লে অনেক লাইক কমেন্টস পাওয়া যায়। বাবারা, তোমরা সামান্য লাইক কমেন্ট পাওয়ার জন্য আমার সরিষা গাছগুলোকে নষ্ট করবে? হা 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 হা। বলে কি এই গাইয়া লোক, লাইক কমেন্টস নাকি সামান্য? ও সম্পর্কে তোমার কোনো ধারণা আছে চাচা? তুমি তো অশিক্ষিত মূর্খ, ওইসবের তুমি কিচ্ছু বুঝবা না। এই সরিষার আর কয় টাকার দাম হইব? আর আমরা ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করি। হ্যাঁ, তা তোমরা আয় করতে পারো বাবারা, কিন্তু আমার তো আয়ের একমাত্র পথ এই সরিষার জমিটাই। আমি খুব ধার দেনা করে এই সরিষাগুলো চাষ করেছি, আর তোমরা আমার ফসলগুলো নষ্ট করো না বাবা। তোমরা চলে যাও এখান থেকে। এই চল বল্টু, আমাগো কাজ হইয়া গেছে। অশিক্ষিত এই মূর্খের সাথে কথা বললে আমাগো আর কোনো লাভ নাই। চল বন্ধু। এরপর বুলেট আর বল্টু সরিষার জমির ভেতরে মোটরসাইকেল চালিয়ে সেখান থেকে চলে গেল। হায় আল্লাহ, এ কি করলো ছেলেগুলো? আমার সরিষার জমিটার 12টা বাজিয়ে দিল। এরা আসলে গরিবের দুঃখ বুঝতে পারে না। ওরা পড়ে আছে ওদের শুধু ফেসবুক নিয়ে। এদিকে তো আবার সন্ধ্যা হতে চললো, বাজার করতে হবে। যাই, তাড়াতাড়ি করিম চাচার দোকানের দিকে যাই। এরপর আব্দুল্লাহ তাড়াহুড়ো করে করিম চাচার দোকানে চলে গেল আর করিম চাচাকে বলে একটা বড় দেখে পাঙ্গাস মাছ বাকিতে নিল। এক সময় টাকাটা দিয়ে যাও আব্দুল্লাহ, আমারও তো একটাই ব্যবসা, বাকি দিলে কুলিয়ে উঠতে পারি না জানো তো। চিন্তা করবেন না করিম চাচা, এবছর আমার সরিষার ফলন ভালোই হয়েছে। সরিষা বিক্রি করে প্রথমে চেষ্টা করব তোমার বাকি টাকাটা দিয়ে দিতে। তুই মানুষটা ভালো আব্দুল্লাহ, এজন্যই তোমাকে বাকি দিতে না করতে পারি না। তবে চেষ্টা করো সময় মতো আমার টাকাটা যেন পরিশোধ হয়, ঠিক আছে কি? ঠিক আছে করিম চাচা, আমি তাহলে আসি। এরপর আব্দুল্লাহ বড় পাঙ্গাস মাছটি নিয়ে বাড়িতে চলে গেল। এত বড় পাঙ্গাস মাছ দেখে জান্নাতুল তো ভীষণ খুশি হলো। নিয়ে যাও মা জান্নাতুল, পাঙ্গাস মাছটা তোমার মাকে গিয়ে দাও। ভালো করে পেঁয়াজ দিয়ে রান্না করো, আজকে পেট ভরে খাবার খাবো সবাই, ঠিক আছে? মাশআল্লাহ, দারুণ হয়েছে বাবা। কতদিন এত বড় পাঙ্গাস মাছ খাইনি, আমি খুব খুশি হয়েছি বাবা। হ্যাঁ মা, তোমাদের তো সবসময় খুশি রাখার চেষ্টা করি আমি। যাও মা, মাছটা গিয়ে তোমার মাকে দিয়ে এসো। এরপর হালিমা মাছটা কেটে কুটে রান্না করলো। রাতে সবাই তারা একসাথে বসে পেট ভরে খাবার খেলো। এদিকে বল্টু আর বুলেট সরিষার খেতে তোলা তাদের ছবিগুলো ফেসবুকে আপলোড করলো। নিমিষেই সেই ছবিগুলো সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেল। পরদিন আদিবা নামের একটি বড়লোক মেয়ে তার বান্ধবী রাদিয়াকে বলল, রাদিয়া, একটা ছবি ফেসবুকে দেখেছিস? দুজন ছেলে সরিষা ফুলের সাথে ছবি দিয়েছিল, ছবিটা এখন ফেসবুকে ভাইরাল, অনেক কমেন্টস আর লাইক পেয়েছে ওরা। চল আমরাও কিছু ছবি তুলে নিয়ে আসি। কি বলছিস আদিবা? সরিষা ফুল তো আমাদের শহরে নেই। শহরে তো নেই সেটাও আমি জানি, গ্রাম তো আছে। ছবির ক্যাপশনে তো গ্রামের ঠিকানাটা দেয়াই আছে, রসুলপুর। কিন্তু সে গ্রাম তো অনেক দূরে, আমরা সেখানে যাব কি করে বলতো? আরে বোকা, তুই কি ভুলে গেছিস আমার গাড়ি আছে, গাড়ি করে যাব। ও তাই তো, আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। এরপর আদিবা ও রাদিয়া দুজনে গাড়ি করে বেরিয়ে পড়ল রসুলপুর গ্রামের উদ্দেশ্যে। সকালবেলা আব্দুল্লাহ তার জমিতে এসে দেখে অনেক মানুষ তার জমিতে এসে সরিষা ফুলের সাথে ছবি তোলার জন্য জমির মধ্যে নেমে পড়েছে। হায় হায়, এ কি সর্বনাশ! এত মানুষ আমার সরিষার জমিতে কি করছে? আঙ্কেল, এটা আপনার জমি? এই জমি তো সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। আপনি তো ভাইরাল সরিষা জমির মালিক আঙ্কেল, আপনারও একটা ছবি তোলা উচিত। আসেন আঙ্কেল, আপনারও একটা ছবি তুলি আমরা। আমার আর কোনো ছবি তুলতে হবে না মা, তোমরা তাড়াতাড়ি জমির ভেতর থেকে উঠে আসো। সেটা বললে কি হয় আঙ্কেল? ছবি যে আমাদের তুলতেই হবে। শহর থেকে অনেক টাকা খরচ করে এসেছি আমরা শুধুমাত্র এই সরিষা ফুলের সাথে ছবি তুলতে। এদিকে মাহাদি আর ওমর স্কুলে যাওয়ার পথে সেখানে সেই কাণ্ড দেখে তারা তো হতবাক হয়ে গেল। তাড়াতাড়ি করে তারা সবাইকে জমির ভেতর থেকে বাইরে নিয়ে এলো। আপনারা এসব কি করছেন? একজন কৃষকের স্বপ্ন নষ্ট করছেন। জানেন আব্দুল্লাহ চাচার এই সরিষা চাষ করতে কত টাকা ধার দেনা করতে হয়েছে? মহল্লায় তার প্রত্যেকটা দোকানে বাকি হয়ে আছে। তার সরিষা যদি আপনারা এভাবে নষ্ট করেন তাহলে সে ধারের টাকাগুলো পরিশোধ করবে কিভাবে? সত্যি তো, এই বিষয়টা তো আমরা এভাবে ভেবে দেখিনি। ছবি তোলার নাম করে আমরা একজন কৃষকের জমি নষ্ট করছি, তার স্বপ্ন নষ্ট করছি। আমাদের তো বোঝা উচিত ছিল একজন কৃষক তার সব স্বপ্ন বুনে তার ফসলকে কেন্দ্র করে। এই চলো সবাই
আমরা এখন এখান থেকে চলে যাই, আমাদের মাফ করবেন চাচা। সবাই যখন সেখান থেকে যেতে ধরলো ঠিক তখন ওমরের মাথায় একটা বুদ্ধি চলে এলো। দাঁড়ান, আপনারা যাবেন না। আপনারা যেহেতু সরিষা ফুলের সাথে ছবি তুলতে চান, ছবি তোলার ব্যবস্থা আমি করে দিতে পারি। তবে আপনাদের কথা দিতে হবে, কেউ জমিতে নামতে পারবে না। জমির আইল থেকে ছবি তুলবেন, ঠিক আছে? চাচা, আপনি এক কাজ করেন, করিম চাচার দোকান থেকে রশি নিয়ে আসেন, পুরো জমিটা রশি দিয়ে ঘেরাও দেব। আর আপনাদের আবারও বলছি, চাচা যেহেতু গরিব মানুষ, আপনারা তার সরিষা ফুলের সাথে ছবি তোলার জন্য তাকে কিছু টাকা সাহায্য করবেন, এতে করে চাচারও কিছু উপকার হবে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, সমস্যা নেই। আমাদের কারণে একজন কৃষকের যদি কিছু উপকার হয় তাহলে তো বেশ ভালো। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আর আমরা জমির আইল থেকেই ছবি তুলব। এরপর পুরো জমিটা রশি দিয়ে ঘেরাও দেওয়া হলো, আর জমির আইল থেকে দাঁড়িয়ে শহরের মানুষজন ছবি তুলতে লাগলো। আর প্রত্যেকজন ছবি তোলার জন্য আব্দুল্লাহকে তারা 100 টাকা করে দিতে লাগলো। এভাবে আব্দুল্লাহ কয়েকদিনের ব্যবধানে প্রায় 50,000 টাকার মতো আয় করে ফেললো। চাচা, এবার খুশি তো? হ্যাঁ বাবা ওমর, তোমার বুদ্ধির জন্য আমার কিছু টাকা বেশি আয় হলেও আর মানুষজনেরও সরিষা ফুলের সাথে ছবি তোলা হলো। তুমি খুব ভালো ছেলে ওমর, সবসময় সবার উপকার করো। আল্লাহ যেন তোমার ভালো করেন বাবা। দোয়া করবেন চাচা আমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, কখনো কখনো আমরা বিলাসিতা করতে গিয়ে অন্যের অনেক ক্ষতি করে ফেলি। আমাদের বিলাসিতার নামে কারো ক্ষতি করা কখনোই উচিত নয়। যাই করব আমাদের ভেবেচিন্তে করতে হবে, তাহলেই এই দেশটা সুন্দর হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারে। হালিমা আন্টি, আপনার হাতে সত্যিই জাদু আছে। যা সুস্বাদু ভাপা পিঠা আপনি বানান না, খেয়ে খুব মজা পাই আমরা। তাই তো প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে আমি আর মাহাদি আপনার ভাপা পিঠা খাই। হ্যাঁ বাবা, সবই তো তোমাদের দোয়া। বলো, তোমরা আছো বলি তো এই শীতের সময় ভাপা পিঠা আর গরমের সময় বাদাম বিক্রি করে কোনো মতে সংসারটা চালাতে পারছি। তোমার চাচা মারা যাওয়ার 2 বছর হতে চললো। এই ব্যবসাটা আমার না থাকলে খুব কষ্টে দিন পার করতে হতো। খুব ভালো কাজ করেছেন আন্টি। মানুষের কাছে হাত পাতার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো। ওইদিকে ওই মহল্লায় কালু নামের এক চোর বাস করত। কালু চোর ওই মহল্লার মানুষজনকে একদম জ্বালিয়ে মারত। তার জ্বালায় কোনো জিনিসপত্র কেউ বাইরে রাখতেই পারতো না। আরে ধর, সকাল থেকে বিকাল হইয়া গেল কিন্তু এখন পর্যন্ত কিছুই চুরি করতে পারলাম না। রাতের বেলা আমার ভয়ে তো কেউ আর কোনো জিনিসপত্র এখন বাইরেই রাখতে চায় না, ভেতরে রাইখা তালা মাইরা দেয়। তাই এখন দিনের বেলা চুরি করা শুরু করছি, কিন্তু দিনের বেলাতেও তো চুরি করতে পারতাছি না। কত জায়গায় খুঁজলাম, কোনো জিনিস পাইলাম না। এখন কি করি? কালু চোর যখন এসব কথা বলতে বলতে হাঁটছিল, হঠাৎই তার চোখ পড়ে গেল রাস্তার ধারে রাখা ওমরের সাইকেলটির ওপর। পাইছি, চুরি করার জব্বর একটা জিনিস পাইছি। এতক্ষণ ধরে তো আমি এমন একটা জিনিসেরই খোঁজ করতেছিলাম। একদম মনের মতো জিনিস পাইয়া গেছি। সাইকেলটা নতুন আছে, বিক্রি করলে 5-7 হাজার টাকা হইব। যাই তাড়াতাড়ি সাইকেলটা লইয়া কাইটা পড়ি। এই কথা বলে কালু চোর টিপ টিপ পায়ে গেল ওমরের সাইকেলের কাছে। আর সাইকেলের কাছে গিয়ে সাইকেলটি ঘাড়ে নিয়ে দিল দৌড়। কিন্তু সেটা ওমর বুঝতেই পারেনি। হালিমা তখন ওমরকে বলল, বাবা ওমর, ওই দেখো দেখো, কালু চোর তোমার সাইকেল নিয়ে পালাচ্ছে, তাড়াতাড়ি ওকে ধরো। হায় আল্লাহ, কি সর্বনাশের কথা! কালু চাচা, আমার সাইকেল দিয়ে যাও, দিয়ে যাও আমার সাইকেল। নিও না ওইটা, দয়া করে আমার সাইকেলটা দিয়ে যাও কালু চাচা, দিয়ে যাও। এই কথা বলে ওমর আর মাহাদিও কালু চোরের পিছু পিছু দৌড়াতে শুরু করলো। এদিকে ওই রাস্তারই অন্য পাশে আব্দুর রহমান অফিস থেকে রিকশা করে বাড়ি ফিরছিল। ওমরকে কালু চোরের পেছনে দৌড়াতে দেখে সে বুঝতে পারল কালু চোর তার ছেলের সাইকেল চুরি করে পালাচ্ছে। তখন সে রিকশাওয়ালাকে বলল, দাঁড়াও মতিন ভাই, সর্বনাশ হয়ে গেছে। কালু মনে হয় আমার ছেলের সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। ওই তো ওর পেছনে পেছনে ওমর আর মাহাদি দৌড়ে আসছে। ওকে ধরো মতিন ভাই, ওকে ধরো। এরপর রিকশাওয়ালা মতিন আর আব্দুর রহমান দুজনে মিলে কালু চোরকে ধরে ফেলল। এই কালু, আমার ছেলের সাইকেল চুরি করে পালাচ্ছিস? পুরো মহল্লায় আর কোনো চুরির জিনিস পেলি না তুই? আমার ছেলের সাইকেলটাই তোকে চুরি করতে হলো? বেটা, তুই মানুষকে অনেক অত্যাচার করেছিস। আজকে তোকে আমি পুলিশে দেব, যাতে আর কোনোদিন তুই চুরি করতে না পারিস। সেই শিক্ষাটাই তোকে দেব। হাই আল্লাহ, আব্দুর রহমান ভাই, আমারে পুলিশে দিয়েন না। আমার বউ বাচ্চা যে না খাইয়া মরবো ভাই। আমারে সাইরা দেন আব্দুর রহমান ভাই। তোকে ছেড়ে দেব?
তুই যা মানুষের উপর অত্যাচার করছিস, তোর জ্বালায় কোনো মানুষ এখন আর তাদের জিনিসপত্র বাইরে রাখতে পারে না। সুযোগ পেলেই সেগুলো চুরি করে নিয়ে যাস। তোর মতো চোর এ মহল্লায় থাকলে এ মহল্লার ক্ষতি হয়ে যাবে। তোর তো কারাগারে থাকা উচিত। আব্দুর রহমান ভাই, এবারের মতো আমারে ক্ষমা কইরা দেন। আমি আর কখনো চুরি করব না। আমি বুঝতে পারছি চুরি করা খুব অন্যায় কাজ, কিন্তু আমি কি করবো? ছোটবেলা থেকে এই কাজ ছাড়া আমি আর অন্য কাজ শিখিনি। এজন্যই বাধ্য হয়ে আমার এই কাজটাই করতে হয়। আর অন্য ব্যবসা যে করবো, তার জন্য যে পুঁজি দরকার, সেই পুঁজি তো আমার নাই। কাজ শিখিসনি নাকি টাকা রোজগার করার কোনো ইচ্ছেই নাই? চুরি করলে টাটকা নগদ টাকা পয়সা পাওয়া যায়, এজন্যই চুরি ছাড়তে পারছিস না। পুলিশে দিলেও ছাড়া পেয়ে যাস, আর তাই তো তুই কোনোভাবেই ভালো হচ্ছিস না, আবারও চুরি করিস। সেটা আমি খুব ভালো করেই জানি। কোনো একটা ভালো কাজের ব্যবস্থা হইলে এই কাজ আমি সত্যি ছাইরা দিমু আব্দুর রহমান ভাই। কাজের কি কোনো অভাব আছে কালু চাচা? আসলে তোমার কাজ করার কোনো ইচ্ছে শক্তি নেই, এর জন্য তুমি কোনো ভালো কাজ চোখে দেখতে পাও না। তুমি যেখান থেকে আমার সাইকেল চুরি করেছিলে সেইখানেই জলযন্ত্র প্রমাণ আছে, একজন বসে আছে। কি কইতাছো ওমর? কি প্রমাণ? হালিম আন্টিকে তো চেনো তুমি, তার স্বামী মারা যাওয়া 2 বছর পার হয়ে গেছে। সে চাইলেও তো ভিক্ষা করতে পারতো, মানুষ কাছে হাত পাততে পারতো, কিন্তু সে তা না করে ছোট্ট একটি পিঠার দোকান দিয়ে বসেছে। পিঠা ভালো বিক্রিও হচ্ছে, তার সংসার এখন খুব ভালো চলছে। তার ভিক্ষাও করতে হচ্ছে না, আর চুরিও করতে হচ্ছে না। কিন্তু তার জন্য তো পুঁজি দরকার ওমর। পুঁজি আমি তোমাকে দেব, আমার টিফিনের জমানো টাকা আমি তোমাকে দেব, কিন্তু তুমি বলো তুমি চুরি ছেড়ে দিয়ে ব্যবসা করবে কালু চাচা? পুঁজি পাইলে অবশ্যই আমি ব্যবসা করুম, আমি আর চুরি করুম না ওমর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওমরকে পুঁজির টাকা দিতে হবে না, আমিই দিচ্ছি। এই নে কালু, এখানে 10,000 টাকা আছে, তুই এটা দিয়ে ব্যবসা শুরু করবি, ঠিক আছে? কিন্তু 10,000 টাকা দিয়া কি ব্যবসা করুম সেটাই তো বুঝতে পারতাছি না। হ্যাঁ, বুঝতে তো পারবি না, সেটা তো আমাদেরকেই বলে দিতে হবে। হালিমা যেভাবে ব্যবসা করছে তুইও সেভাবেই ব্যবসা করবি। আমিও কি ভাপা পিঠার ব্যবসা করুম? তোকে কি বলেছি ভাপা পিঠার ব্যবসা করতে? ভাপা পিঠার ব্যবসা তো হালিমা করেছে, তুই অন্য ব্যবসা করবি। এই যেমন ধর মাংসের চপের ব্যবসা করতে পারিস। এখন তো চপের ব্যবসা জমজমাট চলছে, শীতকাল, মানুষও খাবে। আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান ভাই, আমি তাহলে কালকেই মুরগির মাংসের চপের ব্যবসা শুরু করুম। ঠিক আছে, তাই যেন হয়। আবার এই টাকা নিয়ে গিয়ে খেয়ে ফেলিস না যেন। এরপর কালু সেখান থেকে চলে গেল। পরদিন কালু একটি ছোট্ট গাড়ি কিনে তাতে মুরগির মাংস, বেসন আর গ্যাসের চুলা তুলে নিয়ে রেহেনা বেগম যেখানে ব্যবসা করছে তার পাশে এসে বসল। কালু ভাই, অবশেষে তাহলে তুমি হেদায়েত হলে, তাই না? হ বোন, চুরি চামারি কইরা আর কতদিন? চুরি চামারি করলে মানুষ সম্মান দেয় না, তাই ভাবছি এবার নিজের একটু পরিবর্তন করুম। ঠিক তোমার মতো, আমার জন্য দোয়া করো বোন। অবশ্যই কালু ভাই, লেগে থাকলে একদিন সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ। কালু সে চপ মহল্লার ছোট বড় সব লোক খেতে ভিড় জমাতো। তারা কালুর চপ খেতে আর হালিমার ভাপা পিঠা খেতেও যেত। এভাবেই তাদের দুজনের ব্যবসায়ী খুব ভালো চলছিল। ব্যবসাটা দারুণ জয়মা উঠছে। আমি যে কোনোদিন এমন একটা ব্যবসা করতে পারুম সেটা আমি স্বপ্নেও চিন্তা করিনি। দিনে 2-3 হাজার টাকার বেশি লাভ হইতাছে। কি কালু চাচা, তোমার ব্যবসা কেমন চলছে? হ্যাঁ উমর, খুব ভালো চলতেছে বাবা। তোমাদের একটা আইডিয়াতেই আমার জীবনটাই পাল্টে গেল। তোমার কাছে সত্যি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকুম। হ্যাঁ চাচা, সৎ পথে ব্যবসা করো, আল্লাহ তাআলা তার মধ্যেই তোমাকে বরকত দান করবেন। তা বাবা উমর, চপ খাইবা তো? হ্যাঁ চাচা, তোমার দোকানে চপ আর হালিমান্টির ভাপা পিঠা দুটোই খেতে এসেছি। আজকে ভাপা পিঠা দিয়ে চপ খাবো। হালিমান্টি, তুমি একটা ভাপা পিঠা দাও তো, আর কালু চাচা তুমি একটা চপ দাও। এরপর ওমর আর মাহাদি দুজনেই ভাপা পিঠা দিয়ে চপ খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে টাকা দিয়ে তারা সেখান থেকে চলে গেল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন কালু মনে মনে বলল, ব্যবসাটা খুব ভালো চলতেছে, তবে লাভের পরিমাণটা খুব কম হচ্ছে। আর একটু লাভ করতে পারলে খুব ভালো হতো, কিন্তু কি উপায় লাভ করা যায় সেটাই ভাবতাছি। ভাবতে ভাবতে কালুর মাথায় হঠাৎই একটা অসৎ বুদ্ধি চলে এলো। পাইছি একটা বুদ্ধি। এই বুদ্ধিটা যদি কাজে লাগাইতে পারি তাহলে আমার এই ব্যবসাতেও দ্বিগুণ লাভ করা সম্ভব। যেমন ভাবনা তেমনই কাজ। কালু যে মহাজনের কাছ থেকে প্রতিদিন মুরগি কিনে আনতো, একদিন সে মহাজনকে বলল, আচ্ছা মহাজন চাচা, তোমার খামারে মুরগি মারা যায় না? হ্যাঁ যায় তো, প্রতিদিন আমার খামার থেকে 10-12টা করে মুরগি মারা যায়। 10-12টা মুরগি মারা যায়? কও কি মহাজন চাচা, কি করো তুমি ওই মুরগিগুলা? এতে তোমার লস হয় না? লস হলে কি করব, মরা মুরগি তো আর খেতে পারবো না, বিক্রিও করতে পারবো না, সেগুলো ফেলে দেই। কি বলো মহাজন চাচা, মরা মুরগি তুমি ফালাইয়া দাও?
এতে তো তোমার পুরোই লস হইয়া যায়। তুমি এক কাজ করো চাচা, আজ থেকে যত মুরগি মরবো সেই মরা মুরগিগুলা তুমি আমারে দিও। প্রত্যেকটা মরা মুরগির জন্য আমি তোমারে 50 টাকা কইরা দিমু। মরা মুরগি নিয়ে তুমি কি করবে কালু? মহাজন চাচা, মরা মুরগি তো তোমার কোনো কাজে আইব না, তবে আমার বাড়িতে একটা কুকুর আছে। কুকুরটা প্রতিদিন 1 কেজির উপরে মাংস খায়। ভালো মুরগির মাংস ওকে খাওয়াইতে খাওয়াইতে আমি ফকির হইয়া যাইতাছি। তাই আমি চিন্তা করছি ওই কুকুরটারে এখন থেকে মরা মুরগির মাংস খাওয়ামু, তাহলে আমার ভালো মুরগির মাংসগুলা ওকে আর দিতে হইব না। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টাকা লাগবে না। ওসব মরা মুরগি বিক্রি করে আমাকে খেতে হবে না, ওসব হারাম কাজ। তুমি বরং ফ্রিতেই নিয়ে যাও। আজকেরগুলো এখনো ফেলে দেইনি, ওই দেখো ওখানে 10টা মরা মুরগি পড়ে আছে। কি বলো মহাজন চাচা, 10টা মরা মুরগি আছে? তাহলে এক কাজ করো, আজকে আমারে আর ভালো মুরগি দিও না, ওই মরা মুরগিগুলোই দাও। আজ আমি ব্যবসাই করুম না, মরা মুরগির মাংস সারাদিন ধরে আমি কুকুরে খাওয়ামু। আচ্ছা, এ কালু হঠাৎ করে মাথায় কি ঢুকলো? আগে প্রতিদিন জীবিত মুরগি নিয়ে চপ বিক্রি করত, আজকে আবার মরা মুরগি নিয়ে গেল কুকুরকে খাওয়াতে, আর বলল আজ তার ভালো মুরগি লাগবে না, সারাদিন নাকি কুকুরকে মাংস খাওয়াবে। ব্যবসা বাদ দিয়ে কেউ কি কাজ করবে বলে মনে হয়? ব্যাপারটা তো আমার সন্দেহ লাগছে। যাই, এক কাজ করি, ওর পিছু পিছু যাই। এরপর মহাজন চাচা কালুর পিছু পিছু ওর বাড়িতে গেল, আর গিয়ে দেখলো কালু সেই মরা মুরগিগুলোকে কেটে কুটে তার দোকানে নিয়ে যাচ্ছে চপ বানিয়ে বিক্রি করার জন্য। সাথে সাথে মহাজন তার মোবাইলে ও সবকিছু রেকর্ড করে রাখলো। ও এই ব্যাপার, তাহলে কালুর মাথায় আবার অসৎ বুদ্ধি চেপে বসেছে। বেটা চোর, এতদিন চোর ছিল, মাঝখানে কিছুদিন ভালোভাবে ব্যবসা করলো, আর সেটাও এখন করতে চাচ্ছে না। এখন আবার ব্যবসার মধ্যেই চুরি করা শুরু করেছে। দাঁড়া দাঁড়া, বেটাকে একটু মজা দেখাচ্ছি। এদিকে কালু যেই না তার দোকানে গিয়ে সে মরা মুরগির চপ বানিয়ে বিক্রি করতে ধরলো, অমনি সেখানে আব্দুর রহমান, ওমর আরো মহল্লার সকলে পুলিশ নিয়ে এসে হাজির হলো। কি পুলিশ কেন আব্দুর রহমান ভাই? পুলিশ কি আমার দোকানে চপ খাইতে আইছে? না না, পুলিশ তোর দোকানে চপ খেতে আসেনি, চোর কোথাকার। পুলিশ এসেছে তোকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে। মরা মুরগি দিয়ে চপ বানানো শুরু করেছিস, তাই না? কি কইতাছেন আব্দুর রহমান ভাই? মরা মুরগি দিয়ে আমি চপ বানাবো কেন? আমি তো প্রতিদিন ভালো মুরগির মাংস দিয়েই চপ বানাই। ভালো মুরগির মাংস দিয়ে চপ বানাস না, তাই না? মহাজন চাচা, ভিডিওটা ওকে দেখাও তো। এরপর কালু হাতে নাতে ধরা পড়ে গেল, আর পুলিশ তাকে টানতে টানতে থানায় নিয়ে গেল। তারপর থেকে সেখানে চপের ব্যবসা আর ভাপা পিঠার ব্যবসা দুটোই হালিমা করতে লাগলো। হারাম পথে নয়, হালাল পথে হালিমা ব্যবসা করে একসময় অনেক ধনী হয়ে গেল। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, লোভ কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না। বেশি লোভ করার জন্যই আজ কালু চোরের শাস্তি পেতে হলো। তাই আমাদের অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে আর হালাল পথে রোজগার করতে হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম বোন আয়েশা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাবি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন বোন আয়েশা। ভাবি, তুমি অনেকদিন পর ফোন করলে, তুমি তো আমাকে ফোনই করো না। সময় হয়ে ওঠে না বোন, সংসারের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। তাছাড়া তোমার খবর তো তোমার ভাই রোজই নেন এবং আমাকেও বলে যে আলহামদুলিল্লাহ তুমি খুবই ভালো আছো। তোমাদের দোয়া ভাবি। তা ভাবি, আজ কি দরকারে ফোন করেছো? বোন, তোমার ভাতিজি লামিয়ার ইউনিভার্সিটি 1 মাসের বন্ধ দিয়েছে। 10 দিন আগে সে বাসায় এসেছে। বাসায় একা থাকতে থাকতে নাকি ওর বোরিং লাগছে, তাই বলল তোমাদের বাড়িতে নাকি বেড়াতে যাবে। তাই নাকি ভাবি? এইটা তো খুবই ভালো কথা, পাঠিয়ে দাও। পাঠিয়ে দেব কি? অলরেডি তো সে চলে গেছে বোন। আমি বললাম তোমাকে ফোন করে যেতে, কিন্তু লামিয়া বলল তোমাকে নাকিও সারপ্রাইজ দেবে, এজন্যই ফোন করতে মানা করেছে। এটা শুনে তোমার ভাই তো আমাকে বকাবকি শুরু করে দিয়েছে। বলছে মেয়ে গেছে আর তুমি ফোন করে একবারও আয়েশাকে জানাওনি, তাই তোমাকে ফোন করলাম বোন। তাই নাকি ভাবি? আমি যদি জানতাম লামিয়া আসছে, তাহলে তো ওমরকে স্টেশনে পাঠিয়ে দিতাম, পথে যদি কোনো বিপদ হয় মেয়েটার। আমিও তো সেটাই বলছিলাম আয়েশা, কিন্তু কে শোনে কার কথা। বলল ও নাকি তোমাকে সারপ্রাইজ দেবে,
এই কথা বলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল। যাই হোক, এতক্ষণে মনে হয় তোমাদের ওখানে পৌঁছেও গেছে। ওর একটু খেয়াল রেখো বোন। আয়েশার বড় ভাবি যখন এসব কথা বলছিল তখনই কলিং বেলের শব্দ হলো। ভাবি, মনে হয় লামিয়া চলে এসেছে, কলিং বেল বাজছে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি দেখছি। এরপর ফাতেমা গিয়ে দরজা খুলে দিল, আর দরজা খুলে দেখলো তার লামিয়া আপা এসেছে। আরে লামিয়া আপা, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি ফাতেমা, তুই কেমন আছিস? কতদিন পর যে তোকে দেখলাম। ও মা, তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস রে। আরে কি যে বলো না আপু, বড় কোথায় হয়েছি, আমি তো আগের মতোই আছি। না না, একটু তো বড় তুই হয়েছিস। তা আন্টি কোথায়? আমি জানতো ড্রয়িং রুমে আছে লামিয়া আপু, কার সাথে যেন ফোনে কথা বলছে। এসো আপু, ভিতরে এসো। সারপ্রাইজ আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম লামিয়া মা। আমি তো সত্যিই সারপ্রাইজড হয়ে গেলাম। হঠাৎ করে না বলে এইভাবে চলে আসে মা। পথে যদি তোমার কোনো বিপদ হতো, তোমার আম্মু এক্ষুনি ফোন করে আমাকে সবকিছু জানালো। আমি তো ভাবছিলাম ওমরকে স্টেশনে পাঠাবো, তার আগেই তুমি চলে এসেছো। ও, আম্মু তাহলে সবকিছু ফোন করে বলে দিয়েছে তোমাকে আন্টি? তো দিব না, এত বড় একটা মেয়ে এত দূর রাস্তা একা একা এসেছে, বাবা মার তো চিন্তা হওয়াটাই স্বাভাবিক। এমন কাজ কেন করো মা লামিয়া? ভাইজান নাকি তোমার উপর খুব রাগ করেছেন? আন্টি, আমি তোমাকে একটু সারপ্রাইজ দেবো ভেবেছি, এজন্যই তোমাকে কোনো কিছু না বলে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে মা, এসেছো, খুব ভালো করেছো। তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। আচ্ছা ঠিক আছে আন্টি।